পেজ নাম্বার বলো। আজকে আমরা ডাউট ক্লিয়ার করব, অনেকগুলো প্রবলেম চেষ্টা করব করার, ঘন্টাখানেক, 1 ঘন্টা 10-15 মিনিটে ছোট 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 করে ডাউট ক্লিয়ার করবো। আজকে তারিখ কত বলে দাও সবাই, একটু হালকা করে। 5 তারিখ, তাই তো? দেখে নিলাম। তাহলে যে 5ই আগস্ট। বল দেখি কার দিয়ে শুরু করব? বৌনি কার দিয়ে করব? কত বললি? কত? MCQ 33। তুই তারপরে সাইদা তুই বলবি, হ্যাঁ? এটা বলে যখন দিল তখন করে দি। কি লেখা আছে বলো? MCQ 33, সবাই বই খোলো। আমি হালকা করে বলবো। MCQ 33-এ কি লেখা আছে? 3 কেজি ভর, 40 সেন্টিমিটার ব্যাস। হ্যাঁ, আর এটা এটা আমার এখানে 27-এ আছে। তাহলে কণাটির উপর প্রযুক্ত বলের ক্ষমতা, এটা আমরা আহ এটা কারুর বই MCQ 33, কারুর বইয়ে আবার হচ্ছে MCQ 27। আমার এখানে যে বইটা আছে সেখানে 27 দেখতে পাচ্ছি। সেখানে দিয়েছে যে একটি এম ভরের, এটা আমরা একটু ডিসকাস করেছিলাম। যাই হোক, সেটা আমরা আর একবার বলে দিই। তো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। খুব ভালো প্রবলেম বলেছো। প্রবলেমটা কি বলছে? এম ভরের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ওকে, ঘুরতেই পারে। তখন বলছে যে এর অভিকেন্দ্র ত্বরণ, আমি শর্ট করে লিখছি কারণ তোমাদের প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকে কিন্তু বইটা পড়ে নাও। অভিকেন্দ্র ত্বরণ এসি সমান বলা আছে কত? k²r_t², k²r_t², এটা বলা আছে। বলছে কণাটির উপর বলের ক্ষমতা, প্রযুক্ত বলের ক্ষমতা। তাহলে কণার উপর প্রযুক্ত বলের ক্ষমতা কত? এটা কি তোমাদের আগের দিন আমরা রাত্রিবেলায় যারা এসেছিল তাদের ডাউট ছিল, সেখানে এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। সুতরাং এটা আমি নেক্সট দিন ক্লাসেও করাতাম, বলতাম তোমাদেরকে করার জন্য। এই ডিসকাশনটা আমাদের হওয়া অবশ্যই দরকার। এটা কার কার আটকেছে, আর কার আটকেছে? প্রিয়ন্ত তোমার আটকেছে, সাইদা আটকেছে। এটা আটকানো কিন্তু উচিত। মিলে গেছে তোমার? ভেরি গুড। তাহলে দেখি। এবার দেখো, আমরা এর আগে ডিসকাস করি যে ক্ষমতা মানে কি। আমরা জানি কৃতকার্য মানে কি। কৃতকার্য W=, এটা তোমরা জানো, F.S, বল এবং সরণের ডট প্রোডাক্ট। তাই এটা হচ্ছে স্কেলার রাশি। তেমন ক্ষমতা মানে আমরা কি জানি? ক্ষমতা, পাওয়ার সমান হচ্ছে W/T। যদি আমি গড়ান ভাবে লিখি তাহলে এরকম লিখতে পারি। তাহলে সেটাকে আমরা লিখতে পারি স্থির বল, বা বল থাকলো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি S/T। তাহলে এইটা হয় তোমার P সমান হয় F.V। S/T মানে কি? সরণ বাই সময়। তার মানে সরণ বাই সময় যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে বেগ। তাহলে বেগ হয়ে গেলে হচ্ছে আহ তাহলে এখানে F.V হবে ক্ষমতা। ওকে, তাহলে এখানে আমাদের বার করতে হবে যে ফোর্স কি, 1 নাম্বার। প্রযুক্ত বল কতখানি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর বেগ ভেক্টরটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে কি, খুব ভালো করে নজর করে দেখো। এম ভর দেওয়া আছে, তাহলে প্রযুক্ত বল যেই থাকলো তার মানে আমরা বলতে পারি ভর গণিত ত্বরণ। তাহলে সেই জন্য এম ভর দেওয়া আছে। আর ব্যাসার্ধের বৃত্তপথ বলেছে। আর বলে দিয়েছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ বলে দিয়েছে। তাহলে অভিকেন্দ্র ত্বরণ বলা মানে হচ্ছে সেখানে v²/r বলা। তাহলে সেখান থেকে কিন্তু আমি বেগ পাচ্ছি। তার মানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখতে পারি এসি সমান দেওয়া আছে
কে স্কোয়ার আর টি স্কোয়ার। তাহলে এসি মানে কি, ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে কে স্কোয়ার আর টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান বজ্র গুণন করো কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব ভি সমান কে আর টি। তাহলে দেখো এখানে বেগটা, এখানে আমরা ইন্সপেকশন করি নিজেদের মাইন্ডে, আমরা সব সময় ইন্সপেক্ট করব। কি ইন্সপেক্ট করব, বেগটা কি স্থির। প্রশ্ন হচ্ছে বেগ কি স্থির, এখানে ফর্মুলায় কে না হয় একটা ধ্রুবক, আর স্থির ব্যাসার্ধ সেটা ধ্রুবক, কিন্তু সময় টি এটা তো চলতে শুরু করবে। যখন শুরু হবে তখন টি হবে 0, তারপর ধীরে 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 বেগটা বাড়তে শুরু করবে। তাহলে বেগ তো স্থির নয়। তাহলে বেগ যখন স্থির নয়, এখানে ইন্সপেকশন করে পেলাম যে দ্রুতি স্থির নেই, বেগের মান স্থির নয়, সময় সাপেক্ষে চেঞ্জ করছে। তাহলে এখানে কতগুলো ত্বরণ পাবো, এক্ষেত্রে কটা ত্বরণ পাবো বলো। প্রথম ত্বরণটা কি পাবো, সেটা তো বলেই দিয়েছে, অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এসি তো একটা থাকবেই, কোন দিক দিয়ে থাকবে এটা, ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে থাকবে, মাইনাস আর ক্যাপ। এরকম করে যদি পার্টিকেলটা এইভাবে ঘোরে, এইটা যদি তোমার আর ভেক্টর হয়, কণাটা যখন থাকবে, তাহলে তার বিপরীত দিকে কাজ করছে অভিকেন্দ্র ত্বরণ এইদিকে। তাহলে এটা হচ্ছে মাইনাস আর ক্যাপ, মাইনাস আর ক্যাপ, অভিকেন্দ্র ত্বরণ কাজ করছে। আর একটা ত্বরণ কি আছে, আর একটা ত্বরণ কি হবে, সেকেন্ড ত্বরণটা স্পর্শক ত্বরণ। সেটার ফর্মুলা কি, ডিভিডিটি। এইটা কোন দিকে কাজ করবে বলো তো, এইটা হচ্ছে রেডিয়াস বরাবর, আর স্পর্শক ত্বরণ কোন দিকে কাজ করে, স্পর্শক বরাবর। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে টি ক্যাপ, স্পর্শক বরাবর যেহেতু ট্যানজেনশিয়াল, তার জন্য আমাকে এটা ধরে নিচ্ছি টি ক্যাপ। তাহলে আমরা এসি পাচ্ছি একটা, এটি পাচ্ছি একটা, একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে দুটো মিলিয়ে মোট ত্বরণ কত হবে, তাহলে মোট ত্বরণ ভেক্টর এ ভেক্টর সমান এ রেডিয়াল ভেক্টর প্লাস এ ট্যানজেনশিয়াল ভেক্টর। এ রেডিয়াল ভেক্টরটা আমাদের দেওয়া আছে, এসি যেটা, সেটার মান কত, মান দেওয়া আছে কে স্কোয়ার আর টি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটার দিক কত, মাইনাস আর ক্যাপ, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা আর ক্যাপ বসলো, প্লাস ট্যানজেনশিয়াল যেটা, সেটা হচ্ছে ডিভি ডিটি হবে কোন দিকে, ট্যানজেনশিয়াল ডাইরেকশনে। তাহলে বেগের মান তার দিক। এবার বলো তো দেখি, এখানে আমরা বেগ কত পেয়েছিলাম, ভি, ভি পেয়েছিলাম কে আর টি। তাহলে ডিভিডিটি কত পাবো, কত পাবো, শুধু কে আর টি টু টিটা ঢুকে যাবে ওখানে। তাহলে এখানে আমি বসালাম, তাহলে ত্বরণ ভেক্টরটা কত পেলাম, মাইনাস কে স্কোয়ার আর টি স্কোয়ার আর ক্যাপ প্লাস কে আর টি ক্যাপ। তাহলে এইটা হলো ত্বরণ ভেক্টরটা। তাহলে বল ভেক্টর কি হবে, এটা যদি ত্বরণ ভেক্টর হয়, তাহলে বল ভেক্টর কি হবে, তাহলে বল ভেক্টর কি হবে, এফ সমান হবে এম ইন্টু এ। ওকে, তাহলে এম ইন্টু এ যদি হয় তাহলে গুণ করে দাও। তাহলে এটা যদি বসায়, তাহলে এখানে হবে এফ ভেক্টর সমান মাইনাস এম কে স্কোয়ার আর টি স্কোয়ার আর ক্যাপ প্লাস এম কে আর টি ক্যাপ। দুটো হলো। তাহলে দেখ, এক মিনিট, এবার তার বেগ ভেক্টরটা কি হবে বলে দিই। তাহলে বেগ, এটা হলো বল ভেক্টর, এটা বল ভেক্টর হলো। বেগ ভেক্টরটা কত হবে বলো, ভি ভেক্টর সমান, বেগ কোন দিকে, ভি এর মান কত পেয়েছি আমরা, কে আর টি পাইনি,
বেগ কোন দিকে কাজ করে বলো? তাহলে কে আর টি, কি ক্যাপ হবে, আর ক্যাপ না টি ক্যাপ বেগের ক্ষেত্রে? টি ক্যাপ হবে, ভেরি গুড। তাহলে পাওয়ার সমান ফোর্স ডট ভেলোসিটি। এটা বার করো তো দেখি কি হয়, এটা বার করো অ্যান্সার কি হয় তা বলবে আমাকে। 1 মিনিট তোমরা করতে থাকো, অ্যান্সার বলো করে। কত হলো অ্যান্সার? আছিস না পালিয়ে গেছিস সব? মাইনাস এম কে স্কোয়ার আর টি স্কোয়ার আর ক্যাপ প্লাস এম কে আর টি ক্যাপ ডট কে আর টি টি ক্যাপ। তাহলে এবার বলো তো দেখি প্রিয়ন্তন, আর ডট টি সমান কত হবে? তাহলে 1 ইন্টু কস থিটা, কস 90 মানে কত? তাহলে রেডিয়াল আর ট্যানজেনশিয়াল দুজনের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই এখানে ডট প্রোডাক্ট হলো 0। তাহলে পড় থাকলো কে? তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা গুণ করে 0 হলো। তাহলে একটা প্রথম পার্ট হবে, হওয়ার পর হবে আর ডট টি, এটা হয়ে গেল 0। তারপরে দ্বিতীয় পার্ট হবে এম কে স্কোয়ার আর স্কোয়ার টি, টি ডট টি এর মান কত হয় কে বলবে? 1 হবে, এগুলো একক। ভেরি গুড। তাহলে পাওয়ার সমান দাঁড়ালো, পাওয়ার পি সমান কত দাঁড়ালো? ওই তো তোমার অপশন বি, এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। ক্লিয়ার? তাহলে আমাদের বৌনি হলো প্রথম, সেক ইউ 68, 68 কি আছে বলো? দাঁড়া দাঁড়া, 45 আমার এখানে, তুমি যেটা বলছো এমসিকিউ কত বললে? 68 বললে তো, আমার এখানে সেই প্রবলেমটা আছে এমসিকিউ 59-এ। দেখে নিও, চেক করে নিও একটু, হ্যাঁ। একটা গ্রামোফোন রেকর্ডে 45 আরপিএম দ্রুতিতে আবর্তনরত একটি গ্রামোফোন রেকর্ডের উপর একটি মুদ্রা রাখা হয়েছে। আবর্তনের দ্রুতি, এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় পড়বে, এই ধরনের প্রবলেমই পড়বে, কারণ এগুলো খুব বিখ্যাত অঙ্ক, এমিনেন্ট অঙ্ক। 45 আরপিএম দ্রুতিতে আবর্তনরত গ্রামোফোন আছে, আবর্তনের দ্রুতি 50 আরপিএম হলে মুদ্রাটি ছিটকে যায়। ওই মুদ্রার কি বলছে, ওই রেকর্ডের উপর অনুরূপ দুটি মুদ্রা একটিকে আরেকটির উপর রাখলে দুটি মুদ্রাই ছিটকে যাবে যখন আবর্তনের দ্রুতি কত হবে। ফ্যান্টাস্টিক অঙ্ক, ভেরি ভেরি গুড, ভেরি গুড কনসেপচুয়াল প্রবলেম। ওকে, প্রবলেমটা প্রত্যেকে পড়েছো? একবার আওয়াজ দাও, প্রবলেমটা প্রত্যেকে পড়েছো হ্যাঁ কি না? 45 আরপিএম এর দ্রুতিতে আবর্তনরত একটি গ্রামোফোন রেকর্ডের উপর মুদ্রা রাখা হলো। আবর্তনের দ্রুতি 50 আরপিএম হলে মুদ্রা ছিটকে পালায়। রেকর্ডের উপর অনুরূপ দুটি মুদ্রা একটির উপর আরেকটি রাখলে দুটি মুদ্রাই ছিটকে যাবে কত আবর্তন গতিতে? সো দিস ইজ ভেরি সিম্পল প্রবলেম, বাট কনসেপচুয়াল প্রবলেম। এরকম ধরে নাও গ্রামোফোন রেকর্ড, এরকম জায়গায় হিঞ্জ করা আছে, এটা ঘুরছে এরকম করে,
তোমরা ছোট এই গ্রামোফোন রেকর্ড হয়তো বিভিন্ন সিনেমায়, পুরোনো কালের সিনেমা যদি দেখায়, রাজা বা বড় বড় ধরে নাও ঘরে যারা কালচারাল ছিল আগেকার যুগে, তাদের এরকম গ্রামোফোন রেকর্ড থাকতো, ওখানে লাগিয়ে দিত, টাচ করে দিলে সেই রেকর্ড গুলো বাজতো, বিভিন্ন ধরনের গান ঠান সেগুলোতে রেকর্ড করা হতো। এই ধরনের একটা গ্রামোফোন রেকর্ড যেটা ঘুরছে। এবার এখানে একটা মুদ্রা রাখা হয়েছে, কয়েন। এখানে একটা কয়েন রাখা হয়েছে। এবার কয়েন যদি রাখা হয়, তাহলে ধরে নাও আর দূরত্বে কয়েনটা রাখা হয়েছে। যখন ও জাস্ট ছিটকে যাবে, কি বলেছে? বলেছে, প্রথমে বলছে 45 আরপিএম বেগে ঘুরছে, বলেনি এইভাবে ঘুরলে কি হয় না হয়, বলেনি। সেকেন্ড হচ্ছে 50 আরপিএম এ গেলে আরপিএম এ ছিটকে যায়, 50 আরপিএম এ। ঠিক আছে? তা যদি ছিটকে যায়, তাহলে আহ কি হবে বলো? এখানে কি কি কনসেপশন কাজে লাগাতে পারি আমরা? কোনো একটা কয়েন যখন, ধরো গ্রামোফোন রেকর্ডে রেখেছি, সে ছিটকে পড়ছে না, তার জন্য কারণ কি? প্রত্যেকে এগ্রি করছো? এই যে কয়েনটা ছিটকে যাবে না, তার জন্য দায়ী কে? ঘর্ষণ। তাহলে ঘর্ষণ ছিটকে পড়া আটকে দেয়। কিন্তু ছিটকে দেওয়ার জন্য দায়ী কে? একদম তাই, একদম তাই। বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য, ছিটকে যাওয়ার জন্য দায়ী হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে দেখো, অপকেন্দ্র বল চাই বাইরের দিকে পালিয়ে যাক, ও আর ঘর্ষণ বল চাই আটকে থাকুক। তাহলে ওই রেডিয়াসে যখন ও জাস্ট ছিটকে ছিটকে যাবে বলে মনে হচ্ছে, তখন তার এইদিকে অপকেন্দ্র বল কি হবে? তাহলে ধরে নাও, আমি এইটা হচ্ছে আমার ছবিটা, এইটা ধরো গ্রামোফোন রেকর্ডটাকে আমি টপ থেকে দেখছি, টপ ভিউ। টপ ভিউ মানে কি? উঁচু থেকে যদি আমি দেখি, তাহলে যে ভিউটা দেখাবে সেটা টপ ভিউ। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, গ্রামোফোন রেকর্ডটা এইভাবে ঘুরছে ওমেগা কৌণিক বেগে। এখানে ধরে নাও কয়েন রাখা আছে, এই ব্যাসার্ধটা ধরে নাও আর। তাহলে বলো তো দেখি, এই বরাবর ওমেগা কৌণিক বেগে যদি ঘোরে, তাহলে বাইরের দিকে কত অপকেন্দ্র বল কাজ করবে যদি এম ভর হয়? কত? এম ওমেগা স্কোয়ার আর। ভেরি গুড। আর এইদিকে ঘর্ষণ বল কত কাজ হবে? ম্যাক্সিমাম। যখন জাস্ট ছিটকে যাবে, এফএস কাজ করবে। এবার এফএস জানার জন্য আমাদেরকে সাইড ভিউ নিতে হবে। এইটা ধরে নাও কেন্দ্র। হ্যাঁ, মিউ এমজি হবে, ঠিক। এইদিকে এমজি, এইদিকে নর্মাল, এইদিকে ছিটকে যাচ্ছে তোমার, এইদিকে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এইটা হচ্ছে আর ব্যাসার্ধ, আর এই বরাবর কাজ করবে এখানে মিউ ইন্টু এন, এফএস। তাহলে মিউ এমজি কাজ করবে, তাহলে এইদিকে এফএস যেটা কাজ করবে সেটা হচ্ছে মিউ এমজি। তাহলে এই দুটো সমান করে দাও। তাহলে ওমেগা যখন ওমেগা ওয়ান মানে কি 50 আরপিএম, তখন ছিটকে যায়, মানে ছিটকে যাওয়ার চান্স আছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মিউ ইন্টু এমজি, এটা সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম এম কেটে গেল। তাহলে এখানে আমরা পেলাম মিউ, যেটা সেটা সমান পেলাম ওমেগা স্কোয়ার আর বাই জি। এটা আমরা পেলাম। এবার এম এর জায়গায় এখন 2m, এম এর জায়গায় এখন হচ্ছে 2m। তাহলে কি হবে বলো ফর্মুলাতে? যদি 2m বসায়, তাহলে কি হবে? এখানে যখন ও বৃত্তপথে ঘুরবে, ওমেগা ধরলাম ওমেগা 2, এইটা ধরে নাও তোমার গ্রামোফোন রেকর্ডটা,
এইটা হচ্ছে ব্যাসার্ধ সেই আর, একই ব্যাসার্ধে এখানে 2m আছে, দুখানা কয়েন চাপিয়ে দিয়েছে, তাহলে 2m ভর হয়েছে। তাহলে এই বরাবর তখন কাজ করবে কি, m 2m ইন্টু ওমেগা 2 স্কোয়ার আর, আর এই দিকে তখন কি কাজ করবে ঘর্ষণ বলটা, মিউ ইন্টু 2m ইন্টু জি। করবে না? করবে না? কারণ এখানে দেখো কয়েন, যদি আমি টেবিলের উপর থেকে দেখি, এখানে একটা কয়েন, এখানে একটা কয়েন, তাহলে নিচের দিকে কাজ করছে 2mg, উপর দিকে কাজ করছে নর্মাল n1, তাহলে এই দিকে তোমার ফ্রিকশন ফোর্স কাজ করবে মিউ ইন্টু n1, মানে মিউ ইন্টু 2mg। তাহলে এখানে আমার ফর্মুলাটা বলো। না, সেটা 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 বলেনি আমাদেরকে। দেখো, সেটা আমাদেরকে একদমই বলেনি, তার মধ্যে কোনো কিছু দেয়নি। তো ফালতু যে জিনিস আমাদেরকে দেয়নি সেটা নিয়ে মাথা ব্যথা করা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে যে সেটা নিয়ে আলোচনা করা কোনো মানে হয় না, আমরা সেটা ভাববোই না। দিস হ্যাজ নট গিভেন ইন প্রবলেম, বুঝছো? তাহলে এখানে আমরা দেখব 2 μmg সমান 2m ওমেগা 2 স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানেও কিন্তু দুই দিকে 2m কেটে যাচ্ছে, এখানেও আমি একই কন্ডিশন পাচ্ছি, ওমেগা 2 স্কোয়ার সমান মিউ জি বাই আর। যদি আমি বসাই তাহলে দেখতে পাবো এটাও ওমেগা 1 স্কোয়ার দাঁড়াবে, তার মানে ওমেগা 2 সমান ওমেগা 1। তার মানে কি, প্রাথমিক ভাবে যদি আমি 1 কেজি ভর বসাই তাহলেও যা হবে, 2 কেজি ভর বসালেও তাই হবে, 10 কেজি ভর বসালেও তাই হবে, যদি যদি সে একই ব্যাসার্ধে থাকে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে যদি বস্তু এবং তলের সাথে ঘর্ষণ গুণাঙ্ক একই থাকে তবে। গট ইট? বুঝেছো? একটু আওয়াজ দাও। যদি পাশাপাশি রাখা হতো তাহলেও সেই একই হতো। না, পাশাপাশি বলতে কিরকম পাশাপাশি বলছি, রেডিয়ালি বাইরের দিকে যে যাবে সে তো বেরিয়ে পালিয়ে যাবে। এবার আঠা দিয়ে লাগানো থাকলে বা ঝাল করে দিলে তাহলে একটাই কয়েন ধরবো, ঝাল করে দিয়েছে। তাহলে ধর আমি আমি তোমাদেরকে তোমার তোমার কোশ্চেন থেকে আমি একটা কোশ্চেন পার্ট কোশ্চেন করছি, তাহলে এটা আমাদের একটা ডিসকাশন করছি, ধরে নাও এই প্রবলেমটাই আমরা একটু অন্যভাবে আলোচনা করছি, যেটা তুমি বললে সেটাই হয়তো হবে। এইটা ধরে নাও গ্রামোফোন রেকর্ডটা এরকম, এখানে আর ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধে আমি একটা কয়েন রেখেছি ধরে নাও, আর একখানা কয়েন এখানে রেখেছি, এটা কয়েন নাম্বার 1, এটা কয়েন নাম্বার 2। এইবার এইটা হচ্ছে অক্ষ, ঘুরছে ওমেগা কৌণিক বেগে। এবার আমাকে বলো তো দেখি, 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কোনটা ছিটকে যাওয়ার জন্য বেশি প্রবণ হবে? প্রবণ মানে প্রবণ, প্রবণ, PRONE, প্রবণ মানে প্রবণ। হ্যাঁ, কেন বলো? 1 এবং 2 এর মধ্যে কোনটি ছিটকে যাওয়ার? 5 মিনিট? হ্যাঁ, 5 মিনিট। ওই ইয়ের মধ্যে আছে, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ, ডান দিকটা দেখ, ওখানে অনেকগুলো খাতা আছে, দেখ তার মধ্যে পাবো। ডান দিকে ব্যাগ আছে, দেখ ব্যাগের নিচে। হ্যাঁ, ছিটকে যাওয়ার জন্য প্রবণ হবে, কোনটা বেশি বেশি প্রবণ হবে? কেউ বলছো 1 নং, কেউ বলছো 2 নং। এবার আমি সবারই কাছে ভোট নেবো, 1 নং 2 নং পেলাম। সুমিয়া বল, কি মনে হচ্ছে? 2 নাম্বারে ভোট বাড়ছে কিন্তু। 1 নাম্বার আর কে বলছে? 1 নাম্বার বললি, সৃজন সৃজন বলুক।
তোমার 2 নম্বর মনে হচ্ছে। দীপাঞ্জন, হ্যাঁ 1 নাম্বারটা হবে বলেছে। তারপর বলো দেখি প্রীতম, আর কে কে আছো প্রত্যেকে বলো। সাইদা, প্রীতম, যে আছো প্রত্যেকে ভেবে বলো। তাহলে 1 নাম্বারটা ভাবলি কেন, আমি সেটা জিজ্ঞেস করছি। প্রিয়ন্তন, তুমি তোমার ফিলিংস আমাকে ব্যক্ত করো। কেন 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 ইউজ করবে তুমি? ভি কি কনস্ট্যান্ট? ভি সমান কি? ভি সমান ওমেগা ইন্টু আর। ভি সমান, তাহলে এখানে আমাদের একটা নতুন শিক্ষা হবে, সেটা শিক্ষাটা আমি তোমাদের দেবো এক্ষুনি। তাহলে 1 নাম্বার কিন্তু হবে না, এটা ভুল। 2 নাম্বারটা হচ্ছে বেশি প্রবণ হবে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? তার কারণ মনে রাখবে 2 ধরনের বডি আছে। আমরা এই যে বডি গুলো নিয়ে আলোচনা করি, বডি মানে ডেড বডি ফেড বডি বলছি না, ফিজিক্সের ক্ষেত্রে যে বডি আলোচনা করি, একটা হচ্ছে আমরা দেখবে মাঝে মাঝে বলি বস্তু কণা, আমরা বলি বস্তু কণা, আর মাঝে মাঝে বলি বিস্তৃত বস্তু। বস্তু কণাকে আমরা বলি পার্টিকেল, বুঝলি? আর বিস্তৃত বস্তুকে আমরা বলি এক্সটেন্ডেড বডি। এক্সটেন্ডেড বডি, এই এক্সটেন্ডেড বডি অনেক ধরনের হয়। তার মধ্যে এক ধরনের বডি যেটা হচ্ছে তোমার ডিফর্মেবল। ডিফর্মেবল মানে যাকে ফোর্স দিলে গুবে যেতে পারে। গুবে যাওয়া মানে বুঝতে পারছো তো, যে তেবড়ে তুবড়ে যেতে পারে। আর একটা হচ্ছে দৃঢ় বস্তু, এটাকে বলা হয় রিজিড বডি। ডিফর্মেবল মানে কি? ফোর্স দিলে, ফোর্স দিলে ডিফর্ম হয়। আর দৃঢ় বস্তু মানে কি? ফোর্স দিলে, ফোর্স দিলেও ডিফর্ম হবে না। বিস্তৃত বস্তু মানে কি? যার মাত্রা আছে। বস্তু কণা মানে কি? যার মাত্রা নেই। বড় বস্তু যদি হয়, তাকে বস্তু কণা হিসেবে আমি যদি বিবেচনা করতে চাই, তাহলে আমি কোন বিন্দুতে বস্তু কণার ভর সব আছে বলে ধরে নেব? কেন্দ্রবিন্দু। সেটাকে আমরা নাম দেব ভর কেন্দ্র পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার আমরা যখন পড়বো, পরের পরের চ্যাপ্টার, তখন আমরা দেখব এটাকে বলা হয় ভর কেন্দ্র, সেন্টার অফ মাস। তাহলে যখন আমরা আলোচনা এমন করব যে একটা পার্টিকুলার পয়েন্টের গতি আমরা আলোচনা করব, এবং মনে করব যে ওই যে বস্তুটা আছে তার সম্পূর্ণ ভর সেই পয়েন্টে আছে, এবং তার গতি বিবেচনা করব, তখন তার কি রোটেশন হিসেবে আমরা ভাবতে পারবো? একটা বিন্দুর কি রোটেশন হয়? একটা বিন্দুর কি ঘূর্ণন হয়? নিজের অক্ষ সাপেক্ষে কি ঘূর্ণন হয়? একটা বিন্দু কাকে বলে? বিন্দু কাকে বলে? যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলতে আমরা কিছুই নেই, কিছুই নেই। তাহলে তার নিজের অক্ষ মানে তার নিজের মধ্যে দিয়েই যাবে। তাহলে তার কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের কোনো ব্যাপার নেই। কিন্তু বিস্তৃত বস্তু যদি আমি বলি, তাহলে সে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে পারে। এই বিস্তৃত বস্তুর মধ্যে একটা ডিফর্মেবল, একটা হচ্ছে দৃঢ় বস্তু, যে হচ্ছে ডিফর্ম হবে না। মনে রাখবে, আমরা পরে আবার আলোচনা করব যে দৃঢ় বস্তু যদি কোনো কারণে ঘোরে, দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে কোন প্যারামিটার ধ্রুবক থাকে? কেউ ভেবে বলতে পারবে? আমি অপশন দেবো। দৃঢ় বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে নিচের কোন রাশিটি, কোন রাশিটি অবশ্যই ধ্রুবক থাকবে? অবশ্যই ধ্রুবক। ধ্রুবক মানে কি রকম ধ্রুবক বলছি? প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দুতে তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিকভাবে মানে যে টাইমে বলছি সে টাইমে প্রতিটি বিন্দুতে, দৃঢ় বস্তুর সমস্ত বিন্দুতে তার কোন একটা পয়েন্ট রাশি ধ্রুবক হবে। সেটা কি?
এক নাম্বার হচ্ছে, ধরে নাও আমি বসাচ্ছি, এক নাম্বার হচ্ছে তোমার থিটা, 2 নাম্বার হচ্ছে আলফা, 3 নাম্বার ওমেগা, 4 নাম্বার ধরে নাও কোন একটা নেই, কিছু একটা এমভি। বলো কোনটাকে অ্যান্সার দেবে? প্রবলেমটা না বুঝতে পারলে কিন্তু বলবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। কোন একটা দৃঢ় বস্তু কোন অক্ষের চারিদিকে ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে হতে পারে, লাট্টু যেমন ঘুরে তেমন হতে পারে, বনবন বনবন করে ঘুরছে, বা বা কোন একটা লাট্টু ধরে নাও, বা কোন একটা পাথর কোন একটা অক্ষের চারিদিকে ঘুরছে বনবন করে। এবার আমি জিজ্ঞেস করছি, ওই যে পাথরের মধ্যে তো অনেক ছোট 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 কণা আছে, সেই সমস্ত কণাগুলো তাৎক্ষণিকভাবে তাদের কোন প্যারামিটার গুলো প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময়ে সমস্ত বিন্দুর একই হয়? থিটা একই হয়, আলফা একই হয়, ওমেগা একই হয়, এমভি একই হয়। বলো দেখি। আচ্ছা তোমাদের ক্ষেত্রে ভিডিও অফ হয়েছে তো আমার নাকি আছে? আরে আছিস কেউ, না পালিয়ে গেছিস? হয়েছে তো, ঠিক আছে। অনেকে যাতায়াত করছে, তোমাদের ডিস্ট্রাকশন হতে পারে। বলো কি হবে? এটা শুধু বেগ করলাম। কেউ কিছু বলো। দীপাঞ্জন দিয়ে শুরু করছি, দীপাঞ্জন বল কি হবে? না তুমি বলছো বেগ প্রতিটা পয়েন্টের একই থাকে, তাই তো, হ্যাঁ কি না বলেছো? তাহলে দীপাঞ্জন বলেছে বেগ। অ্যান্সার এসছে তোমাদের, প্রবাবল অ্যান্সার এসছে বেগ ভি এসছে একটা। তারপর বলো, বেগে একটা রাইট করেছে। প্রীতম কি হবে? আর কে কে আছিস বল, প্রত্যেককে জিজ্ঞেস করছি, সবাই অ্যাটেম্প্ট করো। একজন বলছে ওমেগা, তারপর সাইদা অ্যান্সার দিয়ে দিয়েছে। একজন বলছে ওমেগা অ্যান্ড থিটা। আলফা কি দোষ করলো? সবাই যখন বলছে তাহলে আলফা, আলফা কি দোষ করলো? আবার বেগ বললো, এটা অমর্ত্য বলেছে মনে হচ্ছে গলা শুনে, তাই তো? বেগ। কে বললি? সুমিত্র। বলো দেখি দেবাঙ্গনা, বলো তোমার কোন অপশনটা হবে? থিটা। চিরন্তন, সুমিয়া। ওমেগা থ্রি গেলি, আচ্ছা ঠিক আছে। তারপর ও- একজন বলছে তিনখানা। বেগকে বাদ দিলি কেন তাহলে? ওকে ভিনু করে দিলি। বেগটা হবে না বলছো, তাই তো? তো দিস ইজ এ ভেরি 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 ইন্টারেস্টিং প্রশ্ন।
এবার তোমাদেরকে আমি ছবি এঁকে বোঝাই, ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা অনেক অপশন পেলাম, তার মধ্যে কেবলমাত্র সুমিয়া একমাত্র আলফাটাকে অ্যাড করেছে। এখানে দেখো থিটা মানে হচ্ছে সরণ, এইটা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ, এটা কৌণিক ত্বরণ, আর এটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ, আর এইটা হচ্ছে তাৎক্ষণিক রৈখিক বেগ। কোনটা কোনটা? আলফা 0 হয়ে যাবে? কেন? কেন এমন মনে হলো? কেন, কোথায় কে বলেছে তোমাকে ওমেগা চেঞ্জ হবে না? না, এখানে কনসেপচুয়াল একটা গন্ডগোল হচ্ছে। এই এখানে কিন্তু কনসেপচুয়াল গন্ডগোল আছে, পুরোটা বুঝতে হবে। আমি ছবিটা আঁকি। ধরে নাও এইটা হচ্ছে একটা অক্ষ, এইটা ধরে নাও তোমার একটা বিস্তৃত বস্তু, এইটা হচ্ছে এক্সটেন্ডেড বডি। এবার এই যে বডিটার এখানে একটা বিন্দু আছে, তিনটে চারটে পার্টিকেল নিচ্ছি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা আরো অনেক কণা আছে, চারখানা কণা আপাতত নিচ্ছি। এর ডিস্টেন্স হচ্ছে r1, এর ডিস্টেন্স হচ্ছে r2, এর ডিস্টেন্স হচ্ছে r3, এর ডিস্টেন্স হচ্ছে r4। এবার এ ঘুরছে এই বরাবর ওমেগা কৌণিক বেগে, এরকম করে ঘুরে আসবে। এটা অক্ষ, অ্যাক্সিস মানে অক্ষ, অক্ষর চারিদিকে ঘুরছে এদিকে। তাহলে এবার আমাকে বলো, এটা যদি 3D একটা বডি হয়, 3D বডি হয়, তাহলে এই অক্ষের সাপেক্ষে যেটুকু কোণ ও ডেল্টা টি টাইমে ঘুরবে, ধরে নাও আমি ধরলাম ডেল্টা টি সময়ে সে থিটা কোণ ঘুরেছে। তাহলে এও ঘুরবে থিটা কোণ, এও ঘুরবে থিটা কোণ, এও ঘুরবে থিটা কোণ, এও ঘুরবে থিটা কোণ, কারণ এটা হচ্ছে রিজিড বডি। রিজিড বডি মানে হচ্ছে, রিজিড বডি মানে হচ্ছে যে এরা তেবড়ে তুবড়ে যাবে না। তার মানে তুমি কখন কেমন ভাবে রিজিড বডি, যদি তোমার ধরো চুলের মুঠি ধরে আমি টানি, তাহলে তোমার কোনোভাবেই শরীর একদম টান 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 হয়ে থাকবে। এবার ধরো চুলের মুঠি ধরে তোমাকে ঘোরাচ্ছি, তাহলে তোমার কানও 30 ডিগ্রি ঘুরবে, তোমার পাও ঘুরবে 30 ডিগ্রি, হাতও 30 ডিগ্রি ঘুরবে, সবই 30 ডিগ্রি ঘুরবে। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে ঘূর্ণনের সময় আমরা যদি দেখি, তাহলে থিটা কিন্তু ধ্রুবক থাকবে। এই থিটাটা কিন্তু কৌণিক সরণের কথা বলেছি। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কৌণিক সরণ হবে, সেটা প্রত্যেকটা বিন্দুর একই হবে। এবার যদি কৌণিক সরণ সবারই একই হয়, তাহলে কৌণিক সরণ বাই সময় সেটা কি একই হবে না? তাহলে এখানে ওমেগা, ওমেগা সমান হচ্ছে থিটা বাই ডেল্টা টি ধরে নাও, এটাও সেম হবে। বা ধর আমি এটাকে আবার ভালো করে বোঝাচ্ছি, ধর একজন একটা বড় ঢিলকে আমি 5 সেকেন্ডে 1 পাক ঘোরালাম, তাহলে ঢিলের তো প্রতিটা কণায় 1 পাক খাবে, হ্যাঁ কি না? বুঝছো না বুঝছো না? তাহলে প্রত্যেকের কৌণিক সরণ কত হবে বলো, যখন 1 পাক খাবে? ঢিলের মধ্যে থাকা প্রতিটি কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো দিয়ে তৈরি, সেই এলিমেন্ট গুলোর প্রত্যেকের কৌণিক সরণ কত হবে? 2 পাই। প্রত্যেকের টাইম লেগেছে 5 সেকেন্ড, তাহলে ওমেগা মানে কি 2 পাই/টি, তাহলে সেটা ধ্রুবক থাকছে, তাহলে ওমেগা থাকবে সেম। এবার ধরে নাও, ধরে নাও এই ওমেগাটা, ওমেগাটা সেম মানে কি সময়ের সাপেক্ষে সেম বলছি না, ওমেগাটা হচ্ছে কোন একটা পার্টিকুলার টাইমে। আমি তো ঢিল এমন ভাবেও যেতে পারে যে হালকা ঘুরছে জোরে ঘুরছে, হালকা ঘুরছে জোরে ঘুরছে, ব্যাসার্ধ বরাবর। মাঝে মাঝে আমি জোরে জোরে ঘোরাচ্ছি, হালকা করছি, জোরে জোরে ঘোরাচ্ছি, হালকা করছি। তাহলে যদি আমরা ট্যানজেনশিয়াল ডাইরেকশনে বা স্পর্শকের দিকে যদি তার বেগ কম বেশি কম বেশি কম বেশি করি, তাহলে বলো তো দেখি এর কৌণিক ত্বরণ থাকবে, হ্যাঁ কি না? কি গো?
সেই কৌণিক ত্বরণটা সমস্ত কণার একই হবে, হ্যাঁ কি না? তাহলে থিটাও একই, ওমেগাও একই, আলফাও একই। একই মানে কি? একই মানে হচ্ছে প্রতিটি বিন্দুতে একই, প্রতিটি বিন্দুর জন্য একই। এইবার যে কনসেপশন অনুযায়ী সুমিয়া তুইও অ্যান্সারটা দিলি যে ওমেগা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আলফা তো হবে না। সেটা তুমি ভুল বুঝেছো, সেটা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো? তাই দেখো থিটা সেম মানে কি, ওমেগা সেম মানে হচ্ছে অনেকগুলো কণা যেগুলো আছে, যেগুলো দিয়ে ওই দৃঢ় বস্তুটা তৈরি, তাদের ওমেগা কোনো একটা সময়ে সেম, কিন্তু অন্য কোনো সময়ে তাদের ওমেগা চেঞ্জ করতেই পারে। কিন্তু এই যে টাইম স্প্যান, তার মধ্যে যে ওমেগার পরিবর্তনের হার, সেটা ওই যে ঢিলটা আছে বা পাথরটা আছে তার মধ্যে থাকা প্রতিটা কণার প্রত্যেকের কিন্তু কৌণিক বেগ বৃদ্ধি বা হ্রাসের হার একই হবে। তার জন্য ওদের আলফা প্রতিটি কণার একই হবে। তার মানে এই নয় যে কৌণিক বেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে একই হতে হবে। এই যে গল্পটা আমরা দিচ্ছি, তখন কৌণিক সরণ যখন বলবো তখন একটা আমাদের টাইম লাগে, তার জন্য টাইম দিচ্ছি। কৌণিক বেগ যদি আমরা বলি ডি ওমেগা ডি থিটা ডিটি, তাহলে এটা তাৎক্ষণিক বেগ, কোনো একটা সেকেন্ডের জন্য বলবো। আলফা যখন বলবো ডি ওমেগা ডিটি, তখনও হচ্ছে তাৎক্ষণিক। তাহলে এই দুটো তাৎক্ষণিক একই, মানে হচ্ছে কোনো একটা টাইমের জন্য একই, আর এইটা হচ্ছে কোনো একটা টাইম স্প্যানে একই, কিন্তু বেগ একই থাকবে না। কেন বেগ একই থাকবে না বলো? একদম তাই। ওমেগা যদি এক থাকে, তাহলে ওমেগা ইন্টু আর তো বেগ, তাহলে যে দূরে আছে তার বেগ বেশি, যে কাছে আছে তার বেগ কম। কেন? একদম সিম্পলি দেখো, এইটা যদি আমার অ্যাক্সিস হয়, খুব সহজ ব্যাপার, এটা যদি অ্যাক্সিস হয়, এই বস্তুটা এই বস্তুটা ধরো না এই হচ্ছে বস্তু, এখানে ধরো না একটা কণা একটা এ আছে, এখানে ধরে নাও এখানে আছে বি, তাহলে এই যে পার্টিকেল আছে সে তো এইরকম একটা বৃত্তপথে ঘুরবে, আর বিটা এত বড় বৃত্তপথে ঘুরবে। কিন্তু এরা এরা যখন যখন ঘুরে এখানে চলে আসবে, বি কি অন্য জায়গায় থাকবে না এখানে থাকবে? যে টাইমে এ এক পাক খায়, সে টাইমে বি কি এক পাক খাবে, হ্যাঁ কি না? খাবে, খাবে তো। তাহলে যদি খায়, এখানে তোমার রেডিয়াস যদি আর হয়, তাহলে এটা হচ্ছে 2 পাই আর। এই রেডিয়াসটা যদি বড় হাতের আর হয়, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 2 পাই আর। তাহলে বড় দৈর্ঘ্য যাচ্ছে, একই সময়ে ফেরত আসছে, তাহলে নিশ্চয়ই বেগটা বেশি হবে। তার মানে ওমেগা যেহেতু সেম, এখানে বেগ হবে, এ বিন্দুর বেগ হবে ওমেগা ইন্টু স্মল আর, বি বিন্দুর বেগ হবে ওমেগা ইন্টু বড় আর। তাহলে আর যত বাড়ে, বেগ তত বাড়ে। এগুলো বুঝতে হবে আমাদের। তার মানে আমরা যে কয়েনের প্রবলেমটা বললাম এখানে, এরকম যে আমাদের ডিস্কটা আছে, সেই ডিস্কে যদি আমার দুখানা কয়েন রাখা থাকে এরকম করে, তাহলে এ যখন ঘুরবে, এই গ্রামোফোন রেকর্ডটা যখন ঘুরবে, তখন তার ওমেগা স্থির। ওমেগা যদি স্থির হয়, তাহলে এর বেগ এই বরাবর হবে ওমেগা আর 1, আর এইটার দৈর্ঘ্য যদি আর 2 হয়, তাহলে এর বেগ এখানে হবে ওমেগা আর 2। তাহলে ওমেগা আর 1 উইল বি গ্রেটার দেন ওমেগা আর 1, তার মানে V2 ইজ গ্রেটার দেন V1। তার মানে এ ছিটকে পড়ে যাওয়ার চান্স বেশি। এবার এখানে ফোর্স কি করব, ওমেগা যেহেতু স্থির, সেজন্য ভি দিয়ে আর ক্যালকুলেট করব না। তখন অপকেন্দ্র বলের ফর্মুলা আমরা লিখবো ওমেগা দিয়ে। তখন আমরা অপকেন্দ্র বল লিখবো m ওমেগা স্কোয়ার আর। কি বোঝা গেল? হ্যালো 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 হ্যালো। যেগুলো বললাম সেগুলো বুঝতে পারছো তো? বলো, এবার বলো, আর কার প্রবলেম আছে পরেরটা বলো। আমাকে অনেকে অনেক কিছু পাঠিয়েছিস, কিন্তু হোয়াটসঅ্যাপ এখন খুলছি না। হোয়াটসঅ্যাপ খুললেই অনেকে অনেক কোশ্চেন করছে কেমন আছে মেয়ে, সেজন্য আর ভয়ে খুলছি না। তোমরা পটাপট আমাকে বলো। সাইদা কয়েকটা বলছিলিস, আর নেই আটকে?
এখন জোর করে খুঁজে বার করছিস। এই প্রিয়ন্তন তোর কি বললি আটকেছে কটা? কোনটা বলেন? বল 39। 3 কেজি ভর, দাঁড়া 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 দাঁড়া, খুঁজে খুঁজে বার করি। হ্যাঁ, এটা এখানে 33 আছে, এখানে 33। তাহলে আমার এখানে হচ্ছে এমসিকিউ 33, তোমার কত? 39। দেখে নিও, তোমরা খুঁজে নিও কি আছে। প্রবলেমটা বলছে 3 কেজি ভর এবং 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁক পা চোঙের গায়ে একটি দড়ি জড়িয়ে দেওয়া হলো। দড়িটিকে এত বল দিয়ে টানলে কৌণিক ত্বরণ কত হবে? এই প্রবলেমটা এখন সলভ করা যাবে না। এই প্রবলেমটাও আমাকে পাঠিয়েছিল, সম্ভবত সাইদা পাঠিয়েছিলিস। এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে এরকম চোঙ আছে, চোঙে দড়ি এরকম জড়ানো আছে, জড়িয়ে এই দড়ি বরাবর একদিকে ফোর্স দেবো, ফোর্স দিলে এর যে থিওরিটা কি হয় সেটা আমরা এখনো পড়িনি। এটা স্টার দিয়ে রাখো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমরা পড়বো দৃঢ় বস্তু পড়ার পর, দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়ার পর, তারপর এটা পড়বো। এটা থিওরি আমাদের এখনো হয়নি। এটার অ্যান্সারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এফ ইন্টু আর হবে টর্ক, এটা সমান হচ্ছে, এটা কি চোঙ ফাঁকা না কি বলেছে? ফাঁকা। তাহলে হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু আলফা। তাহলে আলফা সমান হচ্ছে এফ আর বাই এম আর স্কোয়ার, সমান হচ্ছে এফ বাই এম আর। এফ সমান ফোর্স কত বলেছে? 10 নিউটন। এম কত বলেছে? 3 কেজি। আর কত? 30 সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা সহ্য করবো? সবসময় আমরা ওটাকে মিটার করে নেবো। তাহলে 40/100, তাহলে এটা কাটলে 0.4, 10 উপরে গেল, 100/3 ও 30 নিউটন, সরি। তাহলে 30 নিউটন দিয়েছে, তাহলে এটা 300 হবে বাই 4, তাহলে এটা কাটলে 100, 100/4 সমান হচ্ছে 25। 25 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। দেখে না তো কি দিয়ে, 25 মিটার পার সেকেন্ড। ও, এটা হচ্ছে তোমার কি বেরোলো? আলফা। 25 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ওই যে অপশন সি যেটা আছে, ওটা সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে। এগুলো খুব সহজ, ইজি, কিন্তু এটা থিওরি আমরা এখন বলিনি। এই এম আর স্কোয়ার, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা পরে বলবো। ওকে, আর বলো। 1D মোশনের বলো, বলো কি প্রবলেম বলো। পেজ মিলবে না, বল কি আছে প্রবলেমটা। তোমার কত 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 দাগে, কত দাগের বলো? লেভেল 1 12। কি আছে? ওই রেল লাইন বরাবর একটি ট্রেন ছুটছে, ওইটা? হ্যাঁ, 60 কিলোমিটার/আওয়ার বেগে, সমবেগে, ওইটা? দেখো, এটা হচ্ছে চ্যাপ্টারই চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে 1D মোশন। 1D মোশনের একটা প্রবলেম, লেভেল 1 12টা কি দিয়েছে? বলছে একটি 60 কিলোমিটার/আওয়ার বেগে, 60 কিলোমিটার/আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন সোজা রেল লাইন বরাবর একটি ট্রেন এ ছুটছে। পিছন থেকে একই রাস্তা বরাবর আরেকটি ট্রেন বি 70 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে। এ তো সেই করমণ্ডলের কেস হয়ে যাবে রে। তাদের ভিতর যখন দূরত্ব 2.5 কিলোমিটার, তখন বি ট্রেনকে এত মন্দন দেওয়া হলো, কত দূর গিয়ে কত সময়ে পরে বি ট্রেন এ ট্রেনকে ধরে ফেলবে। প্রবলেম বলছে একটা ট্রেন এখানে আছে, এটা হচ্ছে এ ট্রেন, ট্রেনটা হচ্ছে এ ট্রেন। এই ট্রেনটা দৌড়াচ্ছে তোমার v1 বেগে, যেটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। পিছন দিক থেকে আর একটা ট্রেন আসছে, একই লাইনে পড়ে গেছে, আমাদের ভারতবর্ষের হতভাগা রেলের মতন। এইখানে পড়ে গেছে বি ট্রেন। এই বি ট্রেনের স্পিড v2 সমান বলেছে 72,
বা 70 কিলোমিটার পার আওয়ার। কখন দেখেছে ড্রাইভার? যখন এদের মধ্যে দূরত্ব ছিল কত? ডিস্টেন্স কত বলেছে? এই দূরত্বটাই ধরলাম, এই দূরত্বটাই ধরলাম। ধাক্কা লাগার মধ্যে কন্ডিশন তো। দূরত্ব কত বলেছে? 2.5 কিমি, 2.5 কিমি। তখন এ ব্রেক কষেছে, এর মন্দন দিয়েছে, মন্দন করেছে সামনের দিকে। কত মন্দন? মন্দন করেছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে আমরা এখানে ডাইমেনশন চেঞ্জ করব না, একক চেঞ্জ করব না, কারণ মন্দনটাকেও কিলোমিটার পার আওয়ার স্কোয়ার দিয়েছে, বেগও কিলোমিটার পার আওয়ার দিয়েছে। তাহলে বলো এরা দুজনে অ্যাক্সিডেন্ট করবে না? কত দূর গিয়ে কত সময় পরে ধরে ফেলবে মানে কি? অ্যাক্সিডেন্ট হবে, ঠেকা লাগবে। তাহলে এই মন্দন দেওয়ার পরেও ঠেকা লাগবে, তাহলে কি? মনে করি, যখনই তোমার জিজ্ঞেস করবে এই ধরনের কোশ্চেন, তখন বলবে মনে করি 3 ঘন্টা পর মিট হবে। মিট হবে মনে করলাম। তাহলে তাহলে তুমি বলো বি ট্রেনটি কত যাবে? বি ট্রেন কত যাবে তাহলে সেই সময়ে? এ ট্রেন যতটা যায় প্লাস কতটা ডিস্টেন্স মিট করতে গেলে? বুঝতে পারছো? তার মানে বি ট্রেন যাবে, এ ট্রেন কতটা যায়? এ এ এ ট্রেন, এ ট্রেনের দূরত্ব, এ ট্রেন যতটা গেল ততটা, প্লাস গ্যাপ যেটুকু আছে ততটুকু, তবেই তো টাচ করবে। তাহলে বি এর কি আছে? বেগ আছে আর মন্দন আছে, আর এর আছে সমবেগ। তাহলে বি কত যাবে? তাহলে বি যায় টি সময়ে, বি এর বেগ কত বলেছি? 70। তাহলে 70টি মাইনাস হাফ অফ মন্দন কত? মাইনাস লিখলাম, মন্দন হচ্ছে 20, 20 ইন্টু টি স্কোয়ার। এ কত যায়? এ যায়, এর বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60টি। তাহলে আমাদের সমীকরণ কি হবে এখানে? সমীকরণ কি হবে? বি যতটুকু যায়, তার মানে 70টি মাইনাস, এটা কেটে দাও, এটা হলো 10, 10টি স্কোয়ার। এটা হচ্ছে বি কতটা যায়, এটা সমান কি এ কতটা যায় প্লাস 2.5 কিলোমিটার, মানে 5/2। এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 14 70 মাইনাস 2টি স্কোয়ার সমান 5 12 60 প্লাস হাফ। তাহলে 1 যদি করি তাহলে 2 দিয়ে গুণ করে দাও, হাফ লিখি, 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কত হবে? এসব করে টোরে এটা ক্যালকুলেট করবে, টি সমান কত যা বেরোবে তাই করলেই পেয়ে যাবে এটা অ্যান্সার। ওকে, সলভ করো, সলভ ইট। ওকে, এবার আমি আমার একটা পছন্দ, তোমাদের যেহেতু অনেকের প্রবলেম আটকায়নি বলছো, তাহলে আমি আমার পছন্দ মতো একটা প্রবলেম দিই, যেটা পরীক্ষায় ধরে নাও পড়বে বলে মনে হচ্ছে আমার। এটা হচ্ছে, দেখো লেভেল 2 এর, আমাদের সমবৃত্তীয় গতিবিজ্ঞানের লেভেল 2 এর 15টা, সমবৃত্তীয় গতির লেভেল 2 এর 15টা ছয় পেয়েছো। অঙ্কটা কি আছে একজন একটু একটু বলো, এটা লাস্ট ডিসকাশন। হ্যাঁ, আবার একটি না, গ্রামোফোন চাকতির এই যে একটি এল দৈর্ঘ্যের তার থেকে এম ভরের বল ঝুলছে, ওটা ওটা কত কত বলো? লেভেল 2 এর তোমাদের কত? 16, আমার হচ্ছে 15। যাই হোক, এইরকম প্রশ্নটা ভালো করে পড়ো। একটি এল দৈর্ঘ্যের তার থেকে এম ভরের একটি বল ঝুলছে, ছোট হাতের এম ভরের একটি বুলেট বলে এসে ঠকাস করে একটা বেগে লাগলো, নিয়ে আটকে গেল। বুলেটের বেগ কত হলে ও তাহলে ওই বলটি এক পাক খাবে?
তাহলে কি বলেছে দেখো, বলেছে একটা এরকম দড়ি দিয়ে একজন ঝুলছে বল, একটা বুলেট এখানে এসছে, ঝ্যাট করে গিয়ে বুলেটটা কত বেগে আসছে, বুলেটটা একটা বেগ ধরে নিলাম, ভি বেগ ধরলাম, এটাই নির্ণেয়, এটাই হচ্ছে নির্ণেয় বেগ। প্রশ্নটা কি করেছে, এখানে এখানে গেঁথে যাবে, এর ভেতরে গেঁথে গেলে এ জাস্ট এক পাক খাবে। বলো তো দেখি, এই যে বৃত্তপথের কথা আলোচনা করছি, তার ব্যাসার্ধ কত? কত? এল। তাহলে এই ব্যাসার্ধ আর সমান হচ্ছে এল। এটা হচ্ছে সিম্পল, তারের দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। এবার বলো, বুলেটের ভর হচ্ছে এম, বলের ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে বুলেট যদি বলের মধ্যে গেঁথে যায়, তাহলে বলো তো দেখি, বল আর বুলেট মিলে যে সংস্থা হবে, তার বেগ কত হবে? এইটা ক্যালকুলেট করব কি করে? কোন ফর্মুলা দিয়ে, কোন সূত্র দিয়ে এটা ক্যালকুলেট হবে? ল অফ কনজারভেশন অফ কি? ল। হ্যাঁ, বলো। কোনো একটা বস্তু একটা বেগে আসছে, আর একটা বস্তুকে ধরাম করে ধাক্কা মারলো, এটা ওটা করলো, সেখানে কোন জিনিসটা ধ্রুবক থাকে? একদম ঠিক, একদম ঠিক। মনে রাখবে, এখানে যেহেতু সংস্থা বুলেট এবং বল, তাই বুলেট এবং বল পরস্পর পরস্পরের সাথে ঠোকাঠুকি খেয়েছে, সেটা তাদের মধ্যে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল, এর সাথে বাহ্যিক বলের কোনো সম্বন্ধ নেই। তাই যেহেতু সংস্থার উপর বাহ্যিক কোনো বল এই নিচের পয়েন্টে ক্রিয়াশীল হয়নি, যেদিকে বল ক্রিয়াশীল হয়েছে নিচের দিকে ওজন, কিন্তু গতি কোন দিকে? গতি হচ্ছে অনুভূমিক, এই দিকে গতি। আর বল, ওজন বল এই দিকে কাজ করে, উল্লম্ব দিকে, উল্লম্ব দিকে। তাহলে এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে সেই ফোর্সের সাথে 90 ডিগ্রি কোণে কণার গতির কোনো প্রভাব পড়ে না। তাহলে এইদিকে হচ্ছে উল্লম্ব ওজন, এইদিকে হচ্ছে গতি। তাহলে আমরা এখানে নিচের পয়েন্টে, তাহলে একদম জাস্ট বিফোর বিফোর হিটিং, হিট করার আগে মোট ভরবেগ কত? মোট ভরবেগ কত? ছোট হাতের এম ইন্টু ভি প্লাস বড় হাতের এম ইন্টু কত? 0। হিট করার আগে 0। এবার বলো তো দেখি, জাস্ট আফটার হিটিং, হিট হয়ে যাওয়ার পর যদি আমরা বলি, তাহলে কত হবে মোট ভরবেগ? দুজনে গেঁথে গেছে, তাহলে এ দুজন মিলে একটা সংস্থা হলো, আর মনে করলাম বেগ পেয়েছে ইউ। তাহলে বলো তো দেখি, এইটা হলো শুধু এমভি, এইটা হলো এম প্লাস এম ইন্টু ইউ। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পেলাম? ল থেকে অফ কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এম প্লাস এম ইন্টু ইউ সমান হচ্ছে এম ভি। এবার তোমরা এটা ঝড়াম করে করে দিতে পারো, যখন তোমরা একটু প্রো হবে কি করবে? বলবে আগে তো ভরবেগ কে দিল, শুধু বুলেটেরই ভরবেগ ছিল, তাহলে বুলেটের যে ভরবেগ সেটা এখন বুলেট প্লাস বলের ভরবেগ হবে, করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম ইউ, ইউ সমান কত পেলাম? এম ভি বাই এম প্লাস এম। এবার আমাকে বলো তো দেখি, ইউ এর মান কত হলে উল্লম্ব দিকে এক পাক খাবে? ঠিক। তাহলে এইটা আমরা তখন পেলাম এই নিচের বিন্দুতে, বুলেট আর এরা দুজন পেয়ে জাস্ট হিট করার পরে ইউ বেগ পেয়েছে। তাহলে এই ইউ বেগ পেয়ে এক পাক খেতে গেলে কত বেগ দরকার? তাহলে ইউ এর ন্যূনতম মান কত হলে এক পাক খাবে?
√5 GR, এখানে আর সমান কি এল, তাহলে এটা হচ্ছে, তাহলে ইউ মিনিমাম হতে হবে এইটা, তাহলে ইউ সমান √5GL, তাহলে ইউ মানে কি গো এইটা, তাহলে এমভি বাই এম প্লাস এম, এটা সমান হতে হবে √5GL। তাহলে ভি সমান কত হতে হবে, এটাই তো চেয়েছে বুলেটের বেগ, তাহলে ভি সমান হবে এম প্লাস এম বাই এম ইন্টু √5GL। ওকে, তাই দেওয়া আছে দেখো, তোমরা অঙ্ক করতে থাকো, আটকাক, যখন যেটা আটকাবে তখন সেটা তোমরা পাঠাতে থাকো, কোনো রকম কোনো আহ তাতে আমার কোনো নেই, সমস্যা নেই, কিন্তু তোমরা ধৈর্য ধরে থাকবে, একটু ওয়েট করবে, কারণ আমি যখন ফ্রি হব তখন আমি তোমাদেরকে পটাপট পটাপট বলে দেবো, ঠিক আছে? যদি ফ্রি থাকি তখনই যদি পাঠিয়ে দিস তাহলে পটাপট তখনই বলে দেবো, চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অ্যাটেম্প করার প্রবলেম গুলো। ওকে, তো করতে থাকো, পাঠাও 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 পাঠাও, অবশ্যই পাঠাও, আর যদি লজ্জা না লাগে গ্রুপেও হ্যাঁ পাঠানো আছে, তাহলে আমাকে আবার তুমি একটু কোশ্চেন করে দাও, ধর কোশ্চেনটা করে ওই মার্ক করে একটা কোশ্চেন করে দাও, আমি তারপর সময় সুযোগ বুঝে পটাপট করে দেবো। আর সেগুলো যখন এইটা আমরা আজকের ক্লাসটা ডাউট ক্লিয়ারিং এর ক্লাসই রেখেছিলাম, সুতরাং যার যেখান থেকে খুশি প্রবলেম, যেমন সামনে বুধবার আমি রাখতে পারি তোমাদের ক্লাস ডাউট ক্লিয়ারিং এর, তোমাদের যা আগে পিছনে যা প্রবলেম থাকবে সেগুলো আমরা ডাউট ক্লিয়ার করব, যাদেরটা আমি মুখে বলে দিতে পেরেছি ধরে নাও বা হোয়াটসঅ্যাপে বা কিছুতে, তাদেরটা বাদ দিয়ে যাদেরটা বলতে পারিনি বা বলা যায়নি তাদেরগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? তো এইটুকুই আমাদের থাক আজকে, একটু জাস্ট ওয়ার্মিং আপ হলো, এবার আমি তোমাদের পরামর্শ চাইবো, নেক্সট ডেতে তাহলে কি আমরা কাল নেক্সট চ্যাপ্টার স্টার্ট করতে পারি, থিওরি, হ্যাঁ থিওরিটা শুরু করি, অঙ্ক তো চলতেই থাকবে, শুধু একটা চ্যাপ্টারের অঙ্ক করতেই সারা জীবন আমরা শেষ করতে পারবো না, অঙ্ক তোমরা করতে থাকো, আমরা নেক্সট চ্যাপ্টারে নেক্সট দিনে কিন্তু আমরা করব কার্যক্ষমতা শক্তি। ওকে, কালকে ওয়ার্ক পাওয়ার এনার্জি, কালকে শুরু করবো, এটা স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, চলো টাটা তাহলে।